আলফা একাডেমি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের ভিডিওতে জার্নালের পার্ট 1 বুঝিয়েছিলাম ফরম্যাটগুলো। আমরা আজকে জার্নালের পার্ট 2 বোঝাবো। প্রথমে আমি একটা কোশ্চেন পেপার দিয়ে নর্মাল জার্নালটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কোশ্চেন পেপারটা বুঝে নাও, তারপর আমি এর সিম্পল সলিউশন করাবো। এর পরবর্তী ভিডিওতে আমি ইয়ার টু ইয়ার সলিউশন করাবো। কোশ্চেনটা তোমরা বোঝার চেষ্টা করো। জার্নাল অফ ইরফান পাঠান, যে কোনো একটা পার্সন থাকবে, তার একটা জার্নাল করতে বলবে। 2020 এপ্রিল 1 স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ব্যবসা শুরু করেছি 50,000 টাকা দিয়ে। 2 নম্বর পারচেজ গুডস ফর ক্যাশ, ক্যাশ হচ্ছে নগদে মাল কিনেছি 20,000 টাকা দিয়ে। 4 তারিখ পারচেজ গুডস ফ্রম লারা, কোনো ব্যক্তির যদি নাম থাকে সেটা আমরা ধারে কিনেছি, লারার কাছ থেকে 10,000 টাকা মাল ধারে কিনেছি। 6 তারিখে সোল গুডস ফর ক্যাশ 5,000 টাকা, এটা আমি নগদে মাল বিক্রি করেছি। 8 তারিখ সোল গুডস টু কপিলকে মাল বিক্রি করেছি, কোনো ব্যক্তি আছে তার মানে ধারে মাল বিক্রি করেছি। 10 তারিখে ক্যাশ ডিপোজিট টু ব্যাংক, টাকা জমা করেছি ব্যাংকে 10,000 টাকা। 17 তারিখ ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, টাকা তুলেছি, উইথড্র মানে টাকা তোলা, ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, অফিসে ব্যবহারের জন্য 20,000 টাকা। 20 তারিখে ক্যাশ উইথড্রু, টাকা তুলেছি ফ্রম ব্যাংক থেকে ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কাজের জন্য ₹3,000 টাকা। নেক্সট 22 তারিখ পেইড ওয়েজেস ₹500, মজুরি খরচা করেছি 500 টাকা। অ্যান্ড এবং স্যালারিজ, বেতন ₹1,000 টাকা। নেক্সট 23 তারিখ রিসিভ কমিশন পেয়েছি 200 টাকা। 24 তারিখে রিসিভ ক্যাশ ফ্রম সচিনের কাছ থেকে টাকা পেয়েছি 7,000 টাকা। 25 তারিখ রিসিভ লোন ফ্রম অনিলের কাছ থেকে আমি লোন পেয়েছি, লোন বাংলায় বলে ঋণ পেয়েছি অনিলের কাছ থেকে, কিন্তু ঋণের টাকাটা পেয়ে অ্যান্ড এবং ডিপোজিটেড ইনটু ব্যাংক, টাকাটা ব্যাংকে জমা করেছি 2,000 টাকা। 26 তারিখে সোল্ড গুডস টু মিস্টার দাসকে মাল বিক্রি করেছি, এখানে ব্যক্তির নাম আছে মানে এটা ধারে এন্ট্রি, তাহলে মিস্টার দাসকে ধারে মাল বিক্রি করেছি 4,000 টাকা। 27 তারিখে গুডস রিটার্ন বাই মিস্টার দাস, এই যে মিস্টার দাসকে যে ধারে মাল বিক্রি করেছি, আবার মিস্টার দাসের কাছ থেকে মাল রিটার্ন পেয়ে গেছি, 1,000 টাকা মাল রিটার্ন পেয়েছি। তার মানে 26 তারিখ 27 তারিখে দুটো রিলেটেড জার্নাল এন্ট্রি আছে। 28 তারিখ 30 তারিখটা ভালো বুঝে নাও, এটা রিলেটেড পারচেজ এন্ট্রি আছে। পারচেজ গুডস ফ্রম মিস্টার রয় 5,000 টাকা, মিস্টার রয়ের কাছ থেকে 5,000 টাকার মাল আমি ধারে কিনেছি, কিন্তু 30 তারিখে আমি কি করেছি, গুডস রিটার্ন, মালটা ফেরত দিয়েছি টু মিস্টার রয়কে 1,500 টাকা মালটা ফেরত দিয়েছি। প্রথমে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্টে আমরা কোশ্চেনটা বাংলা বোঝাবো, এবার নেক্সট আমরা এই অঙ্কটা সলিউশন করাবো। তাহলে তোমরা যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। এরপরে আমরা ইয়ার টু ইয়ার কোশ্চেন সলভ করব। প্রথমে আমি একটা নর্মাল অঙ্ক বোঝাই, সবকটা ভিডিও তোমরা ফলো করবে, তারপর তোমাদের ইয়ার টু ইয়ার সলিউশন করে দেবো, তাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। ওকে, তাহলে আমরা অঙ্কটা সলিউশন বুঝাচ্ছি, ফলো করো তোমরা বোর্ড। প্রথমে আমরা জার্নালের প্রথমটা বোঝাচ্ছি, তারপর আমরা অঙ্কগুলো আস্তে আস্তে বোঝাবো। প্রথমে যার বই ইন দ্য বুকস অফ ইরফান পাঠান, জার্নালের প্রথমা হচ্ছে, প্রথমে ডেট হবে 1 নম্বর, 2 নম্বর পার্টিকুলার্স হবে, 3 নম্বর লেজার ফোলিও, কমার্সের বাজারে লেজার ফোলিও। যদি আমরা কমার্সের স্টুডেন্ট একটু রাফ ভাষা বলি তাহলে লোফার কথাটা বলবে, কিন্তু এটা লেজার ফোলিও। তারপর তোমরা অ্যামাউন্ট রুপিস ডেবিট দিক লিখবে, অ্যামাউন্ট রুপিস ক্রেডিট দিক লিখবে, এইভাবে তোমরা ঘর টানবে। ডেট ধরো 2023 এপ্রিল, এবার কোশ্চেন পেপারে ধরো তারিখ দিয়ে দেবে, তাহলে এখানে এপ্রিল ... 1 2 4 6 10, এই অঙ্কে যেরকম ডেট থাকবে সেরকম হবে। এটা হচ্ছে পারফর্মা। অঙ্কটা আমি আলোচনা করছি। অঙ্ক আলোচনা করার আগে স্টুডেন্টদের ন্যারেশন নিয়ে প্রবলেম হয়। তোমরা ন্যারেশনের আমি দুটো ছক বলছি,
প্রথমে নর্মাল স্টুডেন্টদের জন্য প্রথমে কোশ্চেন পেপারটা পড়বে। তোমাকে জার্নাল করতে বললে প্রথমে বিং মারবে, আর কোশ্চেনটা যা লেখা আছে কোশ্চেনটা ধরে ধরে টুকে দেবে, তাহলে তোমার ন্যারেশন হয়ে যাবে। আরেকবার রিপিট করছি, বিং মারবে, বিং BING বিং প্লাস কোশ্চেন পেপারে কোশ্চেনটা যে দেবে সেই কোশ্চেনটা টুকে দেবে। এটা গেল নর্মাল। আর যারা একটু স্ট্যান্ডার্ড লেভেল করতে চাও তাহলে বিং মেরে সাবজেক্টটা লিখবে, তারপরে প্লাস ভার্ব টু লিখবে। ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম, আমি V2 লিখেছি, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম, মানে পাস্ট টেন্সে লিখতে হবে। প্লাস অবজেক্ট বলতে এই দুটো লেখার পরে যেটা বাকি থাকবে রেস্ট, সেটা অবজেক্ট। তো স্ট্যান্ডার্ড ফর্মে না লিখলেও চলবে, নাম্বারে কোনো যায় আসে না, তোমরা নর্মালে বিং প্লাস কোশ্চেন লিখলেও হয়ে যাবে। এবার আমরা অঙ্কটা স্টার্ট করছি। প্রথমে আমাদের 1 তারিখে কোশ্চেন ছিল যে স্টার্টেড বিজনেস ইন ক্যাশ ₹50,000। তাহলে জার্নালটা হবে কি, ব্যবসাতে আমার টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাশ হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে গোল্ডেন রুল বুঝিয়েছিলাম, তোমরা আগের ভিডিও ফলো করবে। গোল্ডেন রুল না বুঝলে তোমরা কিন্তু জার্নালটা বুঝতে পারবে না, কারণ গোল্ডেন রুলের সঙ্গে জার্নালটা রিলেশন আছে। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি আসছে ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট সম্পত্তি এসছে মানে টাকা এসছে 50,000 টাকা, তাহলে ডেবিট হয়ে গেছে। আর ক্যাপিটাল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আমি ভিডিওতে আগে বলেছি গোল্ডেন রুলের, তাহলে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যে সুবিধা দিচ্ছে সে ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমরা বিং লিখে, আমরা যে ন্যারেশন যে নর্মাল বোঝালাম, বিং লিখে আমরা কোশ্চেনটা টুকে দিলাম যে স্টার্টেড বিজনেস ইন ক্যাশ। তবে এটা মূলধন হিসাবে ক্যাশটা নিয়েছি, ক্যাপিটাল কথাটা তোমরা লিখে দেবে, এটা একটা স্ট্যান্ডার্ড। আমার নেক্সট হচ্ছে পারচেজ গুডস ইন ক্যাশ, আমাদের 20,000, এটা কিন্তু নগদে। নগদে হলে এবার গুডস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু মডার্ন অ্যাকাউন্টেন্সিতে গুডস কথাটা ব্যবহার করা হয় না। গুডস মানে পণ্য বা মাল, গুডস GOODS গুডস, আর গুড মানে ভালো, গুডস মানে কিন্তু পণ্য। কিন্তু আমরা গুডস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করবো না, কারণ গুডসের একটা মডার্ন হচ্ছে আমরা পারচেজ অ্যাকাউন্ট করবো, তাহলে গুডস কথাটা লিখবো না। তাহলে আমাদের মাল আসছে, তার মানে গুডস অ্যাকাউন্ট ডেবিট হবে, কিন্তু গুডস হবে না, গুডসের বদলে আমাদের পারচেজ অ্যাকাউন্ট লিখতে হবে। তাহলে সম্পত্তি আসছে ডেবিট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, টাকা চলে গেল টু ক্যাশ, দুটোর ক্ষেত্রে রিয়েল অ্যাকাউন্ট। কিন্তু একটা ব্যতিক্রম আলোচনা আছে, এটা জেনে নাও, অঙ্কটাতে আমি আলোচনা করে মুখে বলছি। ধর পারচেজ ফার্নিচার ইন ক্যাশ ₹20,000, সেক্ষেত্রে কিন্তু পারচেজ অ্যাকাউন্ট হবে না, সেক্ষেত্রে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে। কেবলমাত্র গুডসের ক্ষেত্রে পারচেজ বা সেলস কথাটা আসবে, কোনো সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে পারচেজ বা সেলস কথাটা আসবে না। তাহলে সম্পত্তির নাম দিয়ে করতে হবে তোমাকে। তারপরে আমরা 4 তারিখ আসছি যে পারচেজ গুডস ফ্রম লারা অন ক্রেডিট। যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে সেটা ধারে হবে। ধারের ক্ষেত্রে এটা 2 নম্বর 4 নম্বরটা স্টুডেন্টরা ভুল করে, লক্ষণীয় বিষয়। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু লারা হবে ধারে। ক্যাশের এন্ট্রির ক্ষেত্রে টু ক্যাশ হয়েছে, এখানে ক্যাশটা কেটে যাবে, ক্যাশটা কেটে গিয়ে ওই টু ক্যাশ না লিখে টু ব্যক্তির নাম লিখতে হবে, পার্সন, লারা একটা পার্সন। তাহলে ধারে হলে ক্যাশ কথাটা আসবে না, ব্যক্তির নামটা আসবে। তাহলে আমরা পারচেজের ক্ষেত্রে নগদে পারচেজ বোঝালাম 2 তারিখেরটা, ধারে পারচেজ বোঝালাম আমরা 4 তারিখেরটা। আমরা সেভাবে নেক্সট 6 তারিখে গুড সেলড ইন ক্যাশ 5,000, এটা নগদে আমরা বিক্রি করেছি। যদি আমরা কোনো পণ্য বিক্রি করি তাহলে আমাদের টাকা আসে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ক্যাশ হচ্ছে এখানে কি সম্পত্তি, সম্পত্তি আসলে ডেবিট, টু সম্পত্তি চলে গেলে ক্রেডিট, তাহলে টু গুডস হয়। কিন্তু আমি বলা হয়েছে একটি নোটে যে গুডসের ক্ষেত্রে আমরা পারচেজ বা সেলস কথাটা লিখবো, আমরা গুডস কথাটা লিখবো না। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এবার আমরা কি করেছি, গুড সোল্ড টু কপিল, এখানে ব্যক্তির নাম আছে, তার মানে আমি ধারে বিক্রি করেছি। ধারে বিক্রির ক্ষেত্রে ব্যক্তির নাম আসবে, কপিল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আবার লক্ষণীয় বিষয় 6 আর 8-এ যেহেতু এটা নগদে বিক্রি হয়েছে, যে এটা ক্যাশ এসছে, কিন্তু ধারে বিক্রি হয়েছে, এই জন্য ক্যাশের জায়গায় পার্সনের নাম রয়েছে। ঠিক আমরা যেভাবে পারচেজ বুঝিয়েছি সেভাবে আমরা সেলসটা বুঝালাম।
ওকে, ক্লিয়ার। নেক্সট, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, টাকা জমা করেছি ব্যাংকে, তাহলে ব্যাংক সুবিধা পাচ্ছে, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যদি তোমরা গোল্ডেন রুল না বুঝতে চাও তাহলে একটা শর্টকাট কায়দা আছে, টাকা জমা করেছি ব্যাংকে, টাকা একটা বাক্স, ব্যাংকের একটা বাক্স, তাহলে টাকাটা যে বাক্সে ঢুকবে সেটা ডেবিট হবে। টাকাটা ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, টাকা জমা করেছি ব্যাংকে, তাহলে ব্যাংকের বাক্সে ঢুকে গেছে, তাহলে টাকাটা ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা গোল্ডেন রুল ছাড়া টেকনিক্যালি বোঝালাম। এটা ঠিক সেইভাবে এটা ডিপোজিটের ক্ষেত্রে, এটা ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংক ডেবিট হবে, ডিপোজিটেড টাকা। ওকে, আমরা এখন 17 তারিখ বোঝাচ্ছি। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, টাকা তুলেছি ব্যাংক থেকে, তাহলে ব্যাংকের বাক্সে ঢুকেনি, ক্যাশ বাক্সে ঢুকেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট হবে। তাহলে 10 তারিখ 17 তারিখ হচ্ছে অপোজিট এন্ট্রি, ইনভার্স এন্ট্রি বলা হয়। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে, কিন্তু উইথড্রনের ক্ষেত্রে আমরা ব্যাংকটাকে ক্রেডিট করলাম, ক্যাশটাকে ডেবিট করলাম, মানে ওটা উল্টো হয়ে গেল। 10 তারিখের সঙ্গে 17 তারিখ উল্টো হয়ে গেল। কিন্তু একটা কন্ডিশন, 20 তারিখটা আবার কি, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ হলে কিন্তু আমাদের ড্রয়িংস হবে, মানে টাকা তুলেছি ব্যাংক থেকে, ব্যাংকের বাক্সে ঢোকেনি, ব্যাংক তো ক্রেডিট করবো, কিন্তু যদি পার্সোনাল ইউজ তাহলে আমরা ক্যাশ কিন্তু ডেবিট করতে পারবো না। পার্সোনাল ইউজ বা ব্যক্তিগত খরচের জন্য আমাদের একটা অ্যাকাউন্টেন্সি তার একটা ভাষা আছে ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস এস হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। পেইড ওয়েজেস ₹500 অ্যান্ড স্যালারিজ ₹1000, তাহলে কি হবে, এগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, খরচ হলো ডেবিট, কিন্তু একটা মিক্স জানি, তখন কি করতে হবে, স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট, দুটোকে ডেবিট করতে হবে। স্যালারিজের টাকাটা 1000 টাকা, ওয়েজেসের টাকাটা ডেবিট 500 টাকা। এবার তাহলে স্যালারিজ আর ওয়েজেস দিতে গিয়ে আমাদের কি হলো, ক্যাশটা চলে গেল, সম্পদ চলে গেল ক্রেডিট, তাহলে টু ক্যাশ। কিন্তু আমাদের ডেবিট দিকে 1000 টাকা স্যালারিজ পার, ওয়েজেস পার 500 টাকা, এই দুটো যোগ করে 1500 টাকা আমাকে ক্রেডিট দেখাতে হবে। জার্নালের সিস্টেম হচ্ছে যে ডেবিটের টাকা ক্রেডিটের টাকা সেম হয়, অর্থাৎ এখানে 1000, এখানে 500, 1500 ডেবিটে আর ক্রেডিটে 1500। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আজকে 22 তারিখ অবধি বোঝালাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট এপ্রিল 23, 23 তারিখ হচ্ছে রিসিভ কমিশন, কমিশন পেয়েছি। কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের ইনকাম, ইনকাম হলে ক্রেডিট হবে, তাহলে কমিশনটা ক্রেডিট হলো, আর টাকা আসলো সম্পত্তি, ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, তাহলে সম্পত্তি আসলো ডেবিট হবে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। 24 তারিখ ক্যাশ পেইড টু সচিন, তাহলে সচিন টাকাটা পেয়েছে, রিসিভ ক্যাশ ইন সচিন, সচিনের কাছ থেকে টাকা পেয়েছি, তাহলে ক্যাশটা আসলো, সচিন সুবিধা দিয়েছে, তাহলে সচিন ক্রেডিট হয়ে গেল। এবার রিসিভ লোন ফ্রম অনিল অ্যান্ড ডিপোজিট টু ব্যাংক, আমি অনিলের কাছ থেকে লোন নিয়েছি, সেটা ব্যাংকে জমা করেছি, তাহলে ব্যাংকে জমা করেছি মানে ব্যাংক ডেবিট হয়ে গেল, আর টু অনিলের কাছ থেকে লোন নিয়েছি বলে অনিলটা ক্রেডিট হয়ে গেল। তারপর নেক্সট আইটেম, সোল গুডস টু মিস্টার দাস, যেহেতু এটা ব্যক্তির নাম আছে তাহলে এটা ধারে বিক্রি, ধারে বিক্রি হলে কি হবে, ব্যক্তির নামটা আগে আসবে, তাহলে মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে বিং গুডস রিটার্ন বাই মিস্টার দাস, 27 তারিখ মিস্টার দাসের কাছ থেকে মাল রিটার্ন পেয়েছি, তাহলে সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার দাস হবে। তারপর 28 তারিখ পারচেজ গুডস ফ্রম মিস্টার রয়, মিস্টার রয়ের কাছ থেকে ধারে মাল কিনেছি, ধারে মাল কিনলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয় অ্যাকাউন্ট। তাহলে তারপরে হচ্ছে গুডস রিটার্ন টু মিস্টার রয়, তাহলে মিস্টার রয় মালটা পেয়েছে, মিস্টার রয় সুবিধা পেল, তাহলে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন, যেহেতু পারচেজ করতে গিয়ে মালটা রিটার্ন হয়ে গেছে, তাহলে টু পারচেজ রিটার্ন, এটা আরেকটা নাম আছে রিটার্ন আউটওয়ার্ড। তাহলে আমরা জার্নালটা কমপ্লিট করে দিলাম।
যে জার্নালের যে কোশ্চেনটা দিয়েছি সেই জার্নালের অঙ্কটা আমরা কমপ্লিট করে দিলাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট আমরা 2022 সালে যে কোশ্চেনটা হয়েছিল জার্নালের সেই অঙ্কটা আমরা এখনই কোশ্চেনটা লিখে সলভ করে দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও উই ডিসকাস, আমরা ক্লাস 11 এর 2022-এ যে কারেন্ট পরীক্ষাটা হয়ে গেল, 2022-এ যে জার্নালটা এসছে সেটা সুন্দর করে সলভ করে দেখানো হলো। কোশ্চেনটা প্রথমে লিখে দিলাম, তারপর কোশ্চেন সমেত আমি ভালো করে সলিউশন করে দিলাম। আগামী দিনে আমরা সমস্ত ইয়ারের অঙ্কগুলো এইভাবে সলিউশন করব যাতে তোমরা ভালোভাবে পাস করতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 2020 আচ্ছা প্রথমে কোশ্চেন পেপারটা বুঝে নাও। জার্নালিস দ্য ফলোইং ট্রানজাকশন, জার্নাল করো এই ট্রানজাকশন গুলো, এই যে ট্রানজাকশন বিজনেস যে ট্রানজাকশন দিয়েছে চারটে, এটা জার্নাল করতে বলেছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। 2020 ডিসেম্বর 1, কমেন্স বিজনেস উইথ ক্যাশ। কমেন্স মিন্স স্টার্টেড, ব্যবসা শুরু করেছে টাকা দিয়ে, 10,000 টাকা। ওকে, নাও দিস ট্রানজাকশন উই ইনপুট ইন দ্য জার্নাল। জার্নালের সলিউশনটা ফলো করো। তাহলে 1 নম্বর হচ্ছে কমেন্স বিজনেস উইথ ক্যাশ 10,000। আমরা ব্যবসা শুরু করি 10,000 টাকা দিয়ে ডিসেম্বর 1 তারিখে। তাহলে ডিসেম্বর 1 তারিখে আমরা জার্নালে কিভাবে করবো? আমরা যদি কোনো ব্যবসা শুরু করি সেটা আমাদের ব্যবসাতে টাকা আসে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট ডেবিট হবে। আর যদি ব্যবসা শুরু করতে গেলে 10,000 টাকার মূলধন বলা হয়, মূলধন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যে সুবিধা দেয় সে হচ্ছে ক্রেডিট। তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। ন্যারেশন করার টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে প্রথমে বিং লিখতে হবে, তারপরে তোমরা কোশ্চেনটা লিখে দিতে পারো বিং কমেন্স বিজনেস উইথ ক্যাশ, এটা লিখে দিতে পারো, কিন্তু একটু স্ট্যান্ডার্ড ভাবে আমি লিখলাম বিং, এখানে সাবজেক্ট কি ক্যাশ, আমি এটা সেকেন্ড দিয়েছিলাম ন্যারেশনের, বিং সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি ক্যাশ। প্রথমে বলেছিলাম সাবজেক্ট, ডিপোজিটেড কি বলেছিলাম ভার্বের পাস্ট ফর্ম V2, তারপরে টাকা জমা করেছি কিসে ব্যাংকে, তাহলে বাকিটা হচ্ছে অবজেক্ট। আর একটু আমরা লিখলাম ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক অ্যাজ ক্যাপিটাল, কারণ টাকাটা তো মূলধন হিসেবে এনেছি, কিসের জন্য? ফর বিজনেস। তাহলে এই হয়ে গেল ন্যারেশন। তোমরা আপাততভাবে বিং ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক লিখতে পারো, কিন্তু আমরা একটু স্ট্যান্ডার্ড লিখলাম। ওকে, এবারে তোমরা কোশ্চেনটা ফলো করো। ডিসেম্বর 3 তারিখ ক্যাশ টাকা ডিপোজিটেড ইনটু ব্যাংক, টাকা জমা করেছি ব্যাংকে। এই আমি আগের ভিডিওতে যে একটা জার্নালের মাস্টার জার্নাল আলোচনা করেছিলাম, এই এন্ট্রিটা ছিল টাকা জমা করেছি ব্যাংকে। আমি বলেছি যে বাক্সে ঢোকে সেটা ডেবিট, তাহলে টাকাটা জমা হচ্ছে কোথায়? ব্যাংকের বাক্সে। তো ব্যাংক কি পার্সোনাল অ্যাকাউন্ট, যে সুবিধা পায় সে ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশকে ক্রেডিট করতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা ন্যারেশনের কোনো ব্যাপার না, এটা বিং কোশ্চেনটা পুরো লিখে দিলে হবে। ন্যারেশনের ছক হচ্ছে বিং, কোশ্চেনটা লিখে দিলে হবে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। এমনিতেই এটা বিং এর পরে সাবজেক্ট হয়ে গেছে ক্যাশ, ডিপোজিটেড হচ্ছে ভার্ব টু ইনটু ব্যাংক, তাহলে অবজেক্টটাও ব্যাংক হয়ে গেল। তোমাদেরকে আমি এই ভিডিওতে ন্যারেশনটাকে ডিসকাস করে দিচ্ছি পরিষ্কার ভাবে। 3 তারিখ তাহলে 5,000 টাকা ডেবিটে লিখলাম আর ক্রেডিট দিয়ে 5,000 টাকা লিখলাম। এরপর আমরা নেক্সট আসছি 7 তারিখ, এটা ভাইটাল এন্ট্রি গুডস রিটার্ন টু। কোশ্চেনে একটা টেকনিক্যাল সাইড বলি, এটা অনেকে জানে না। টু একটু টেকনিক্যাল সাইড, আমরা পড়াশোনা করলে গোল্ডেন রুল জানলেও হবে না, আমাদের ভালো নম্বর পেতে গেলে টেকনিক্যাল সাইড জানতে হবে। টু যখনই দেখবে কোনো পার্সনের আগে টু আছে, সে পার্সনটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এই সরি ভুল বলছি, টু হলে কিন্তু ডেবিট হয়ে যাবে। টু যদি পার্টনারের আগে টু থাকে, অ্যাকচুয়ালি মালটা কি গুডস রিটার্ন, মানে মালটা ফেরত পেয়েছিল, ফেরত দেওয়া হয়েছিল কাকে? সুনির্বাণকে, সুনির্বাণকে। তাহলে সুনির্বাণ মালটা পেয়েছে, তাহলে টু আছে, টু লেখা থাকলে কিন্তু সুনির্বাণ অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। এছাড়া আমরা যদি গোল্ডেন রুল অনুযায়ী বুঝি, সুনির্বাণ সুবিধা পেল, তাহলে সুনির্বাণ অ্যাকাউন্ট যে সুবিধা পায় সে ডেবিট, পার্সোনাল অ্যাকাউন্টে আমি গোল্ডেন রুল বুঝিয়েছি, তাহলে সুনির্বাণ অ্যাকাউন্ট কি ডেবিট হবে। এবার এটা পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। এবার পারচেজ রিটার্ন লিখতে পারো,
অথবা এর একটা আলাদা নাম আছে রিটার্ন আউটওয়ার্ড। অ্যাকচুয়ালি আমরা যদি খোলাভাবে বুঝি, আমরা সুনির্বাণ কাছ থেকে কোনো না কোনো সময় মাল কিনেছিলাম। তা মাল কেনার পরে পারচেজ গুডস ফ্রম সুনির্বাণ, তারপরে আমরা কি করেছি, মালটা কোনো ডিফেক্ট ছিল বলে আমরা গুডস রিটার্ন টু সুনির্বাণ করেছি। আমরা মালটা সুনির্বাণকে ফেরত দিয়েছি। তাহলে মালটা আমি ফেরত দিয়েছি, তাহলে সুনির্বাণ মালটা পেল, তাহলে সুনির্বাণ অ্যাকাউন্ট ডেবিট টু, এটা পারচেসের এন্ট্রির ফলে হয়েছে বলে এটা পারচেস রিটার্ন হয়ে গেল। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আর ন্যারেশনটা বিং কোশ্চেন লিখে দিলেই হবে, বিং গুডস রিটার্ন টু সুনির্বাণ। তাহলে এটা ক্লিয়ার করলাম 7 তারিখ। এবার আসছি আমরা 10 তারিখ। পেইড হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুল বলা হয়েছে খরচ হলে ডেবিট হবে। পেইড স্যালারি, আমরা বেতন দিয়েছি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, ডিসেম্বর মাসে আমরা বেতন দিই 2000 টাকা, তাহলে এটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুলে বলা হয়েছে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে খরচ হলে ডেবিট হয়, তাহলে স্যালারিটাকে স্যালারিস লিখতে পারো বা স্যালারি লিখতে পারো। তাহলে স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট খরচ হিসাবে, এবং বেতন দিতে গিয়ে আমাদের টাকা চলে গেল, সম্পত্তি চলে গেল, রিয়েল অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এবার ন্যারেশন কি হবে, বিং পেইড স্যালারিজ, এইটুকুনি লিখলেই হবে। তোমাদের বিং পেইড স্যালারিজ লিখলেই হয়ে যাবে। আমি একটু স্ট্যান্ডার্ড ন্যারেশন দিতে চেয়েছি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর। কোশ্চেন পেপার পাচ্ছ এই স্যালারিটা ডিসেম্বর মাসে, এই জন্য ফর দ্য মান্থ অফ ডিসেম্বর। কিন্তু কোন স্টুডেন্ট বিং পেইড স্যালারি দিতে ফুল মার্কস পাবে, তাহলে এটা ডেবিট দিয়ে 2000। তাহলে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 2022 সালের যে ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পরীক্ষাটা হয়েছিল তার যে কোশ্চেন পেপারে আমরা পুরোপুরি সলভ করে দিলাম, এবং সুন্দরভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে এই বিষয়ে লিখবে এবং লাইক শেয়ার করবে, এবং আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে আমি ক্লাস 11 এর সমস্ত অঙ্কগুলোকে ভালো করে বুঝিয়ে দিতে পারি এবং ইয়ার টু ইয়ার সলিউশন করে দিতে পারি, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা আনন্দ সহকারে পরীক্ষা দিতে পারো, তোমাদের কোনো সমস্যা না। ওকে, আজকে এই পর্যন্ত রইল।